একটা দ্বীপ আছে পৃথিবীর বুকে যার নাম শুনলেই বিজ্ঞানীরাও যেতে ভয় পায়, আর যে গুটি কয়েক মানুষ সেখানে গেছে তাদের কেউ কেউ জীবিত ফিরে আসেনি। এই দ্বীপের নাম স্নেক আইল্যান্ড এবং এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং প্রাণঘাতী দ্বীপ। স্নেক আইল্যান্ড বা এর আসল নাম ইলহা ডা কাইমা ডে গ্রান্ডে অবস্থিত ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরের মাঝে। ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র 43 হেক্টর, কিন্তু এর ভয়ঙ্করতা ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। এই দ্বীপে রয়েছে এক বিশেষ প্রজাতির সাপ যার নাম গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ, যার কামড়ে মানুষের শরীর মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই পচে যেতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন এই দ্বীপে প্রতি 1 বর্গমিটার জায়গায় 5টি পর্যন্ত সাপ পাওয়া যায়। অর্থাৎ আপনি পা রাখার জায়গা খুঁজতে গেলেও বুঝে উঠতে পারবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, মাটিতে না সাপের উপর। ধারণা করা হয় পুরো দ্বীপে 4000-এর বেশি গোল্ডেন ল্যান্সহেড ভাইপার রয়েছে। এরা গাছেও থাকে, মাটিতেও থাকে, আর ঘন ঘাসের নিচে এমনভাবে লুকিয়ে থাকে যে কোনো মুহূর্তে ছোবল মারতে পারে। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে এটি মানুষের রক্ত প্রবাহ বন্ধ করে দেয়, শরীরের টিস্যু নষ্ট করে এবং অঙ্গ বিকল করে দেয় মাত্র কয়েক মিনিটে। ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ কানুন করে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সামরিক বাহিনী ও বিশেষ অনুমতিপ্রাপ্ত বিজ্ঞানীরা সেখানে যেতে পারে, তাও নির্দিষ্ট সময় ও সরঞ্জাম নিয়ে। এই দ্বীপে একটা বাতিঘর ছিল যেখানে আগে একজন তত্ত্বাবধায়ক পরিবার সহ থাকতেন। স্থানীয় একটি পুরনো কাহিনী অনুযায়ী এক রাতে সেই পরিবারকে সাপেরা আক্রমণ করে এবং সবাই যায়। পরদিন যখন সাহায্য আসে তখন পুরো বাড়িটি খালি পাওয়া যায়, চারপাশে শুধু রক্ত আর সাপ। এরপর থেকেই ওই বাতিঘর পরিত্যক্ত। কেন এত বিপজ্জনক সাপ কেবল একটি দ্বীপে? বিজ্ঞানীরা বলেন বহু বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানকার সাপগুলো টিকে থাকতে থাকতে নির্দিষ্ট প্রজাতিতে রূপান্তরিত হয়ে অতিমাত্রায় বিষাক্ত হয়ে ওঠে, কারণ তাদের খাদ্য সংগ্রহের জন্য ছিল কেবল পাখি। দ্রুত পাখিকে হত্যা করতে তাদের বিষ আরও মারাত্মক হয়। পৃথিবীর অনেক জঙ্গলই ভয়ানক রহস্যময়, কিন্তু আফ্রিকার মধ্যভাগে এমন একটি জঙ্গল রয়েছে যেটির আয়তন, জীববৈচিত্র্য এবং বিপদের মাত্রা এতটাই বেশি যে এটিকে বলা হয় এই গ্রিন হেল, সবুজে মোড়া এক ভয়াল নরক। এটির নাম কঙ্গো রেইন ফরেস্ট এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হওয়া সত্ত্বেও অনেক অংশ এখনো মানব জাতির জন্য এক রহস্য থেকে গেছে। এই জঙ্গলটির আয়তন প্রায় 37 লাখ বর্গ কিলোমিটার, যা এতটাই বিশাল যে এর মধ্যে ইউনাইটেড কিংডমের মতো 20টি দেশ সহজেই ঢুকে যেতে পারে। এখানে পাওয়া যায় 10,000-এর বেশি উদ্ভিদের প্রজাতি, যাদের মধ্যে অনেকগুলোই এখনো বৈজ্ঞানিকভাবে পুরোপুরি পরিচিত নয়। শুধু উদ্ভিদ নয়, এখানে রয়েছে 5000-এর বেশি স্তন্যপায়ী প্রাণী, 1000-এর বেশি বিরল পাখি এবং 300-রও বেশি অদ্ভুত অজানা প্রাণীর স্পিসিস, যাদের সম্পর্কে এখনো গবেষণা চলছে। কঙ্গো রেইন ফরেস্টকে ভয়ঙ্কর করে তোলে শুধু এর প্রাণ বৈচিত্র্য নয়, বরং এর প্রতিকূল অবস্থাও। এই জঙ্গলের অধিকাংশ অঞ্চল এখনো অত্যন্ত দুর্গম, যেখানে পৌঁছাতে হলে দিনের পর দিন নদী, কাদা, পোকামাকড় এবং অরণ্যর মধ্যে হাঁটতে হয়। এখানকার পরিবেশ অত্যন্ত আর্দ্র, গরম এবং মশাবাহিত রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু বা এমন ভাইরাস যা এখনো পুরোপুরি চিহ্নিত হয়নি সেগুলোর উৎসমূল হয়ে দাঁড়িয়েছে। বহু গবেষক কঙ্গোর ভেতরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে ফিরে আসতে পারেননি। আরো ভয়ঙ্কর হলো এখানকার বিপজ্জনক মানবিক পরিস্থিতি। বহু স্থান আছে যেখানে সশস্ত্র গোষ্ঠী, গেরিলা বাহিনী এবং পাচার চক্র সক্রিয়। আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত এসব অঞ্চলে প্রবেশ করতে ভয় পায়। অভিযাত্রী ও গবেষকদের অনেক সময় অপহরণ, লুট কিংবা মৃত্যুর মুখোমুখি হতে হয়। জাতিসংঘের একাধিক রিপোর্ট বলছে কঙ্গোর অনেক অংশে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ বন এবং অস্ত্রের মধ্যে আটকে আছে। এই বিশাল বনভূমি শুধু আফ্রিকার নয়, পুরো পৃথিবীর ফুসফুস হিসেবে বিবেচিত হলেও এটি এখন ধ্বংস, শোষণ এবং হুমকির মুখে। অথচ এই অরণ্যে এমন প্রজাতি এবং বৈজ্ঞানিক সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে মানব জাতির রোগ নিরাময়েও কাজে লাগতে পারে। কিন্তু বর্তমানে এটি এক বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, প্রকৃতি, রাজনীতি এবং সময়ের বিরুদ্ধে। ভিয়েতনামে এমন এক ধরনের কলা চাষ হয় যেটা এক কথায় অবিশ্বাস্য, কারণ সেই কলা গাছে ধরে ঠিকই, কিন্তু ডালে না, গোড়ার নিচে, একদম মাটির নিচে। ভাবা যায় এদিক ওদিক কিছু দেখা যায় না। গাছটা যখন উপড়ে ফেলা হয় তখনই দেখা যায় গোছা গোছা কলা মাটির নিচে লুকিয়ে আছে। আমরা সাধারণভাবে যা জানি কলা গাছে ফল ধরে উপরের দিকে, ডালে ঝুলে থাকে, কিন্তু ভিয়েতনামের কৃষকরা এমন এক জাতের কলা চাষ করেন যেখানে ফলন হয় নিচে, গোড়ার গাছটাই। তাই ওদের এই কলা তুলতে হলে গাছটাই খুঁড়ে ফেলতে হয়, আর একবার গাছ তুললেই সত্যি বলতে কি গাছের নিচ থেকে যেন কলার ভান্ডার বেরিয়ে
আসে। তবে মজার ব্যাপারটা এখানেই শেষ না। এই কলা গাছের ফল তারা শুধু সংগ্রহ করেই ক্ষান্ত দেয় না, ওরা একদম গাছের প্রতিটা অংশকে কাজে লাগায়। প্রথমে গোড়ার কলা কেটে নেয়, তারপর এই কলাগুলো দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এক ধরনের কেবল লাইনের মতো সিস্টেমে। গাড়ি, ভ্যান, রিক্সা কিছুই লাগে না। কলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় নিজে নিজেই, বাতাসে দুলতে দুলতে। এতে সময় যেমন বাঁচে, তেমনি পরিবেশের কোনো ক্ষতি হয় না, খরচও কম লাগে। এরপর তারা যেটা করে সেটা আরো বেশি চমক লাগানো। গাছের মোটা কাণ্ড যেটা আমরা সাধারণত ফেলে দিই বা আগুনে দিই, ওরা সেটা টুকরো টুকরো করে পুকুরে ফেলে দেয়। কারণ এই কাণ্ড মাছের দারুণ খাবার, নরম, পুষ্টিকর, মাছ পছন্দ করে খায়, আর ফিড কেনার দরকার পড়ে না। এতে মাছ বড় হয় দ্রুত, খরচ পড়ে কম। একদম স্মার্ট চিন্তা। আর যেগুলো মাছ খায় না সেগুলো তারা শুকিয়ে টুকরো করে প্যাকেট বানিয়ে বাজারে বিক্রি করে কাঁচা তরকারি হিসেবে। কেউ করে তরকারি, কেউ ভর্তা, কেউ আবার পশুখাদ্য হিসেবে ব্যবহার করে। মানে ওরা গাছের একটা পাতাও ফেলতে রাজি না। শুধু কলা নয়, পুরো গাছটাই যেন টাকা ছাপার মেশিন। এই গল্প থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। বাংলাদেশেও তো অসংখ্য কলা গাছ হয়, কিন্তু আমরা কি এইভাবে ভাবি? না ভাই, আমরা ফল কেটে খাই, বাকিটা ফেলে দিই। অথচ একটু মাথা খাটালেই আমরা গাছের প্রতিটা অংশ কাজে লাগাতে পারি। আমাদের কৃষক ভাইরাও চাইলে এমন বুদ্ধি খাটিয়ে আয়ের পথ বাড়াতে পারেন। রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল এই কিশোর। হঠাৎই তার চোখে পড়লো একটা পুরনো বাক্স। কৌতূহল বশত বাক্সটি খুলে দেখে ভেতরে ধুলো আর মরিচা জমে থাকা একটি ঘড়ি। তখনও সে বুঝতে পারেনি তার হাতে থাকা এই ঘড়িটা আসলে রোলেক্সের এক বিরল মডেল, যা সংগ্রাহকদের কাছে একেবারে অমূল্য এক রত্ন। কিন্তু মজার ব্যাপার হলো, কাকতালীয়ভাবে এই কিশোরটা ছিল অসাধারণ প্রতিভাধর একজন ঘড়ি মেকানিক। মাত্র 15 বছর বয়সে নিজের ছোট্ট ওয়ার্কশপে বসে সে শুরু করলো ঘড়িটা নিয়ে খুঁটিনাটি পরীক্ষা। ঘড়ির গায়ে স্ক্র্যাচ, ধুলোর স্তর, বাতাসে ভেজা লেগে থাকা ছোপ, সবকিছু সে চোখে চোখে পর্যবেক্ষণ করলো এবং পরিকল্পনা সাজিয়ে ফেললো কিভাবে এটিকে নতুন রূপ দেওয়া যায়। প্রথমে সে খুব সতর্কভাবে খুললো ঘড়ির কেসিং, যেটার জন্য দরকার ছিল বিশেষ সরঞ্জাম, যার সবই নিজের সংগ্রহে জোগাড় করা ছিল। ক্যামেরা তার হাতের দিকে জুম করতে দেখা গেল কি নিখুঁতভাবে সে খুলছে সূক্ষ্ম ছোট ছোট স্ক্রু, যেগুলোর আকার মিলিমিটারেরও কম। চোখে মুখে তখন শুধুই মনোযোগ আর একাগ্রতা। ঘড়ির ভেতরটা খোলার পর দেখা গেল এক অনন্য দুনিয়া। রোলেক্সের সূক্ষ্ম কারিগরি সোনার তৈরি যন্ত্রাংশ, ছোট ছোট গিয়ার আর দুর্লভ রত্ন দিয়ে সাজানো এক জটিল কাঠামো। প্রতিটা অংশ সে আলাদা করে খুব যত্নে পরিষ্কার করতে থাকলো। পরবর্তী ধাপে ঘড়ির প্রতিটি অংশ ধুয়ে মুছে চকচকে করে তোলার পালা। ব্রাশ, বিশেষ সমাধান আর ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে সে নিশ্চিত হলো যেন সবকিছু একদম নতুনের মতো ঝকঝকে হয়। ক্যামেরা যখন ঘড়ির মরিচা ধরা পারপেচুয়াল মুভমেন্টের অংশে ফোকাস করলো, তখন যেন এক ম্যাজিক মুহূর্ত তৈরি হলো। দর্শকরা চোখের সামনে দেখতে পেল এক পরিত্যক্ত জিনিস নতুন প্রাণ পাচ্ছে। সবচেয়ে কঠিন ছিল ঘড়ির ডায়ালটা ঠিক করা, যেটা সময়ের সাথে বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটি নিজের নিখুঁত হাতে সেটাও করে ফেললো। ডিজাইন, নাম্বার সবকিছু আগের মতো করে তুললো, যেন ঘড়িটা সদ্য ফ্যাক্টরি থেকে এসেছে। সোনার কেসে ছিল কিছু স্ক্র্যাচ, সেগুলো তুলতে সে ব্যবহার করলো একদম প্রফেশনাল পলিশিং টেকনিক। রোলেক্সের নিজস্ব কারখানায় যেমন হয় ঠিক সেভাবেই ধাপে ধাপে প্রতিটি লিঙ্ক, প্রতিটি অংশ আলাদা করে পরিষ্কার করে মেরামত করে আবার জুড়ে দিল সে। ক্যামেরার সামনে দৃশ্য যেন এক শিল্পকর্মের জন্ম। সবশেষে সব যখন ঠিকঠাক করে সে ঘড়িটা চালু করলো, টিক টিক শব্দ শোনা গেল আর তার চোখে জলে ভেসে উঠলো আনন্দ, যেন বলছে সত্যিকারের ভালোবাসা আর পরিশ্রম থাকলে অসম্ভবও সম্ভব। এই গল্পটা শুধু একটা রোলেক্স ঘড়ির পুনর্জন্ম নয়, এটা এক 15 বছরের ছেলের প্রতিভা, ধৈর্য আর পরিশ্রমের গল্প। কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই সে প্রমাণ করেছে মনের ইচ্ছা থাকলে আর দক্ষতা কাজে লাগালে কিছুই আটকে রাখতে পারে না। সেই দৃশ্যে নতুন করে জলজল করা ঘড়িটা আলোতে ঝিকমিক করে। ছেলেটার মুখে তখন এক টুকরো বিজয়ের হাসি, যেটা যেন বলে দেয় প্রতিভা কখনো হারায় না, সময় এলে সে আপন আলোয় ঝলমল করে ওঠে। ফ্যাক্টরিতে কিভাবে ব্রেড এবং বান তৈরি হয়। সকালে নাস্তায় কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে তাজা ব্রেড বা বান প্রায় সবাই খেয়ে থাকেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই সফট সুগন্ধি স্পঞ্জের মতো ব্রেড বা বান কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়? আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে সেই কারখানায়, যেখানে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার ব্রেড এবং বান। প্রথম ধাপে ডো তৈরি করা হয়। ব্রেড তৈরির মূল উপকরণ হলো ময়দা, চিনি, লবণ, পানি, দুধ, ইস্ট এবং সামান্য তেল বা মাখন। এই উপাদানগুলো বিশাল মিক্সিং মেশিনে একসঙ্গে মেশানো হয়, যাতে ব্রেডের জন্য একদম নিখুঁত ডো তৈরি হয়। এরপর ডোটিকে ফার্মেন্ট করা হয়, যেখানে ইস্টের কাজ শুরু হয়। এই ডোটিকে ফুলিয়ে তোলে এবং ব্রেডের স্বাভাবিক নরম ও স্পঞ্জি টেক্সচার তৈরি করে। ফার্মেন্টেশন শেষ হলে ডোকে বড় বড় মেশিনের মাধ্যমে ছোট ছোট ভাগে কেটে নেওয়া হয়, যা ব্রেড বা বান তৈরির জন্য প্রস্তুত হয়। এরপর আসে গঠন তৈরির ধাপ। বিশেষ মেশিনের মাধ্যমে ডোকে ব্রেডের আকৃতিতে গড়ে নেওয়া হয় এবং বান তৈরির জন্য গোল বলের মতো করে রাখা হয়। এরপর এগুলোকে বিশেষ ট্রেতে সাজিয়ে নেওয়া হয়, যাতে ওভেনে ভালোভাবে বেক করা যায়। এখন শুরু হয় বেকিং ধাপ। এই ট্রেগুলোকে বিশাল কনভেয়ার ওভেনে পাঠানো হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য ব্রেডগুলো বেক করা হয়। এই ওভেন পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করে
যাতে প্রতিটি ব্রেড সমানভাবে সোনালী রঙের ও নরম হয়। বেকিং শেষ হলে ব্রেডগুলোকে ঠান্ডা করার জন্য বিশাল কুলিং র্যাকে রাখা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ ধাপ, কারণ গরম ব্রেড প্যাকিং করলে তা দ্রুত নরম হয়ে যেতে পারে। এরপর আসে কাটিং ও প্যাকেজিং ধাপ। স্বয়ংক্রিয় কাটিং মেশিনের মাধ্যমে ব্রেডকে সমান টুকরা করা হয় এবং তারপর এটি চলে যায় প্যাকেজিং ইউনিটে। প্লাস্টিক বা কাগজের মোড়কে প্রতিটি ব্রেডকে মোড়ানো হয় এবং লেভেলিং করা হয়। সবশেষে ব্রেড ও বান ট্রাকে লোড করে দোকান ও বাজারে পাঠানো হয়। ফ্যাক্টরিতে কিভাবে নারিকেল তেল তৈরি হয়? নারিকেল তেল, যা আমাদের চুল, ত্বক, এমনকি রান্নার জন্যও ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবেছেন এই নারিকেল তেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়? আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে সেই কারখানায়, যেখানে প্রতিদিন হাজার হাজার লিটার বিশুদ্ধ নারিকেল তেল তৈরি হয়। প্রথম ধাপে সেরা মানের নারিকেল সংগ্রহ করা হয়। সাধারণত নারিকেল তেল তৈরির জন্য বেছে নেওয়া হয় পুরোপুরি পরিপক্ক এবং তেল সমৃদ্ধ নারকেল। এগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসার পর প্রথমে নারিকেলের শক্ত খোলস ফাটিয়ে ভেতরে সাদা শাঁস বের করা হয়। এরপর এই নারিকেলের শাঁসকে ভালোভাবে ধোয়া হয়, যাতে ময়লা ও ধুলোবালি দূর হয়। এরপর বিশেষ কাটিং মেশিনের মাধ্যমে নারিকেলের শাঁস ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এই টুকরোগুলো এরপর বিশাল ড্রায়ারে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় এগুলো শুকানো হয়। শুকানোর পর শুরু হয় প্রেসিং প্রক্রিয়া। শুকনো নারকেল টুকরোগুলো একটি বিশাল ঠান্ডা প্রেসিং মেশিনে ঢোকানো হয়, যা চূর্ণ করে এবং চাপে ফেলে নারকেল থেকে তেল বের করে। এটি হলো কোল্ড প্রেসড নারকেল তেল, যা সবচেয়ে বিশুদ্ধ এবং পুষ্টিগুণে ভরপুর। এরপর এই তেলকে ফিল্টারিং মেশিনের মাধ্যমে ছেঁকে ফেলা হয়, যাতে এতে থাকা কোনো অশুদ্ধতা বা নারকেলের ছোট টুকরো না থাকে। কিছু তেলের ক্ষেত্রে রিফাইনিং প্রক্রিয়া করা হয়, যেখানে তেলকে আরও স্বচ্ছ ও দীর্ঘস্থায়ী করার জন্য অতিরিক্ত ফিল্টারিং করা হয়। পরবর্তী ধাপে গুণমান পরীক্ষা করা হয়। ল্যাবরেটরিতে তেলের রং, গন্ধ, বিশুদ্ধতা এবং আর্দ্রতার পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে এই তেল চলে যায় বটলিং ইউনিটে। এখানে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নারকেল তেল বোতলে ভরা হয়, ঢাকনা লাগানো হয় এবং লেবেল লাগানো হয়। সবশেষে এই বোতলগুলো বাজারজাত করার জন্য প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়, যেখানে এগুলো বড় কার্টুনে ভরে সারা দেশে পাঠানো হয়।